সালাম আলাইকুম সবাইকে। আশা করি প্রিয় শিক্ষার্থী সবাই খুব ভালো আছো। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের নতুন একটা ক্লাসে। তোমরা যারা রাবি এবং কৃষি গুচ্ছতে প্রিপারেশন নিচ্ছ 2025 সালের ভর্তি পরীক্ষায়, আজকের ভিডিওটা তাদের জন্য। আমি একদম যে টপিকগুলো থেকে কোশ্চেন হবে, যে টপিকগুলো তোমার খুব ভালো করে পড়া উচিত বা যে টপিকগুলো একটু তুমি পড়তে পড়তে যে স্ট্রাগল করছো, আশা করতেছি আমার এই পুরো লেকচারটা তুমি দেখলে তোমার একটু হলে উপকার আসবে। চলো আমরা শুরু করছি একদম র্যান্ডমলি যেভাবে পড়াগুলো শুরু করতে হয়। তো নিউটনের বলবিদ্যা এই অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু আসবে। নিউটনের বলবিদ্যার এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। তো এখান থেকে প্রশ্ন আসার ধরনটা হচ্ছে একটা ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি এবং পাশাপাশি একটা থিওরি আসতে পারে। মানে এখান থেকে 2 মার্ক আসার সম্ভাবনা মানে খুবই বেশি, সেটা কৃষিগুচ্ছ হোক আর রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এখান থেকে তো কোশ্চেন হবেই এবং কৃষিগুচ্ছ থেকে কোশ্চেন কিন্তু হবে। তো এই অধ্যায়টা চলো খুব সুন্দর করে একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসের কনসেপ্ট 1 বলের প্রকারভেদ। আচ্ছা, তো এইখান থেকে কিন্তু প্রশ্ন হয়। ওকে, তো আমরা জানি অনেকগুলো বলের প্রকারভেদ আছে, তো এতগুলো আমাদের জানা লাগবে না। বলের প্রকারভেদ যেটা হচ্ছে মৌলিক এবং যৌগিকের সেগমেন্ট আছে, সেটা আমরা একটু পড়াশোনা করব। তো আমি যদি একবারে বলে দিই সহজভাবে যে আসলে আমরা মৌলিক বল নিয়ে পড়াশোনা করব, হ্যাঁ, যৌগিক নিয়ে পড়াশোনা করার কোনো দরকার নেই। তোমরা খুব ভালো করে জানো যে মৌলিক বল হচ্ছে 4 প্রকার। সো এই 4 প্রকার থেকে তোমার কোশ্চেনটা আসবে এবং খুব ভালো মতন তোমাকে মাথায় রাখা লাগবে। ওকে, সো নাম্বার 1 একটা হচ্ছে মহাকর্ষ বল। বল কয় প্রকার? মৌলিক বল হচ্ছে কয় প্রকার? মৌলিক বল হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল এবং লাস্টেরটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তো দেখো এখান থেকে এমসিকিউ তোমার কি আসতে পারে? এখান থেকে এমসিকিউ তোমার আসতে পারে যে মহাকর্ষ বলের কার্যরত কণাগুলো। তো আমরা একটু ছোট্ট করে এক পলকে জাস্ট আমরা একটু দেখে রাখবো যে কার কি কার্যরত কণা। এখান থেকে তুমি শর্ট 1 মার্কের কোশ্চেন চলে আসতে পারে। তো আমি সুন্দর করে এখানে নোট করে দিচ্ছি, তোমরাও জাস্ট নোটটা করো। তো মহাকর্ষ বলের কার্যরত কণার নাম হচ্ছে গ্রাভিটন। আশা করি এটা তোমরা সকলেই জানো। দুর্বল নিউক্লিয় বলের হচ্ছে বোসন, হচ্ছে কি বলতো, মেসন। ওকে, এবং তড়িৎচুম্বকীয় বলের হচ্ছে ফোটন। যে এই যে প্রত্যেকটা যে মৌলিক বল আমরা দেখলাম, যে প্রত্যেকটা মৌলিক বলের হচ্ছে কার্যরত কণাগুলো আছে এবং পাশাপাশি এদের হচ্ছে ধর্মটা আমরা জানবো যে কে আকর্ষণ ধর্মী, কে বিকর্ষণ ধর্মী। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের একটু জেনে রাখলে ব্যাপারগুলো খুব সুবিধা হয়। তো এগুলো থিওরি যদি কোশ্চেন আসে তুমি পেয়ে যাবে। তো এবার আমরা পড়তেছি হচ্ছে ধর্ম। ঠিক আছে, মহাকর্ষ বল হচ্ছে আকর্ষণ ধর্মী, দুর্বল নিউক্লিয় বল হচ্ছে বিকর্ষণ ধর্মী, সবল নিউক্লিয় বল আকর্ষণ ধর্মী। কেমন? কোনটা সুন্দর করে নোট করে ফেলো, এটা আকর্ষণ বিকর্ষণ দুইটা, বুঝছো? সো এই থিওরিগুলো তোমাকে একটু মনে রাখাই লাগবে, আকর্ষণ ও বিকর্ষণ ধর্মী। তো এগুলা আমি যদি মনে করতাম যে পড়াবো না পারতাম, বাট এগুলো থেকে কোশ্চেন আসে। তো তোমার এখান থেকে দেখো বলের প্রকারভেদ হচ্ছে আমরা খুব সুন্দর করে পেয়ে গেলাম যে বলের প্রকারভেদ হচ্ছে কয়টা, মৌলিক বল হচ্ছে 4টা এবং কার্যত কণা এবং হচ্ছে ধর্ম। এগুলো তুমি সুন্দর করে নোট করো। এখানে আরেকটা ছোট আসতে পারে, সবচেয়ে দুর্বল বল কোনটা? তো সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। সো এগুলো তোমরা জানা আছে, তারপরে আমি আরেকবার একটু তোমাদের নোট করে দিচ্ছি যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, আর সবচেয়ে সবল বলকে? সবচেয়ে সবল বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে এটা হচ্ছে সবচেয়ে সবল বল, সবল বল। তো এখান থেকে কোশ্চেনগুলো এরকম আসতে পারে। ঠিক আছে, তো এবার আমাদের যেটা পড়তে হবে, আমাদের পরের কনসেপ্টে চলে যাব। সো কনসেপ্ট 1 আমরা হচ্ছে মৌলিক বল নিয়ে পড়াশোনা করলাম। কনসেপ্ট 2 তে আমরা সামেশন এফ মানে এম এ, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি টাইপের কোশ্চেন, কি টাইপের কিছু ডায়াগ্রাম আসবে, সো এগুলো তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ। পড়বো কনসেপ্ট আমরা সামেশন এফ মানে এম এ। আচ্ছা, সহজ কথা যদি বলি, আমরা আসলে নিউটনের দ্বিতীয় সূত্র পড়তে চলেছি। তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমাদের অনেক কিছু জিনিস বোঝার আছে। তো এই জিনিসটা খুবই মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? ওকে, তো দেখো আমরা যদি একটু ছোট করে অঙ্কটাকে একটু কনভার্ট করি, আমাদের ম্যাথগুলো কীভাবে আসতে পারে দেখো। এখানে আমি জাস্ট দুইটা ভাগ করে দিলাম। ফার্স্ট অফ অল আসো, এফ মানে কিন্তু তুমি এম এ দেখতে পাচ্ছ, আমি এই পাশে এফ মানে এম এ লিখতে চাই। এখন বিষয়টা হচ্ছে তুমি যদি একটু কনভার্ট করো, খেয়াল করে দেখো, একে কনভার্ট করলে ভি মাইনাস ইউ বাই টি করা যায়, অর্থাৎ এটা ত্বরণকে আমি কনভার্ট করে দিচ্ছি। তাহলে এম ভি মাইনাস এম ইউ বাই হচ্ছে টি লেখা যায় এবং এম ভি বাই হচ্ছে টি লেখা যায়। তো এই যে এগুলো সবগুলো হচ্ছে বলের সূত্র। এগুলো তুমি কখন অ্যাপ্লাই করবা? যখন তোমার কোনো একটা অঙ্কের মধ্যে অবশ্যই বেগ, ভালো করে বুঝবা, বেগ ও সময় উল্লেখ থাকবে। তাহলে বেগ ও সময়ের সাপেক্ষে এই সূত্রটা তোমার কাজে লাগবে। আর এই পাশটা দেখো, এই পাশটা যদি আমরা একটু কনভার্ট করি, তাহলে একে কনভার্ট করলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হচ্ছে 2s হিসেবে কল্পনা করা যায়। তার মানে এম ভি স্কোয়ার এম ই স্কোয়ার বাই হচ্ছে 2s। তুমি এই সেগমেন্টে অঙ্কটাও করতে পারো। তো এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখা লাগবে যে এই অঙ্কটা তুমি তখনই করবা যখন কিনা তোমার হচ্ছে বেগ ও দূরত্ব উল্লেখ থাকবে। হ্যাঁ,
বেগ ও দূরত্ব উল্লেখ আছে, তোমার থেকে বল জানতে চাচ্ছে, তুমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করবা। আর তোমার থেকে বেগ আর সময় উল্লেখ আছে, তোমার থেকে বল জানতে চাচ্ছে, তুমি এই সেগমেন্টটাকে ব্যবহার করবা। এখন আসো এই টাইপগুলো থেকে ম্যাথকে আসে, হ্যাঁ এখান থেকে ছোটোখাটো এমসিকিউগুলো কিন্তু দিয়ে দিতে পারে, এমসিকিউ তো প্রশ্ন হবে। সো এখান থেকে এই সূত্রের মধ্যে থেকে তুমি কিন্তু এমসিকিউ কাউন্ট করতে পারো। তবে সবচেয়ে এখান থেকে যেটা জরুরি, তোমার সামেশন এফ মানে এম এর ব্যবহারটা সবচেয়ে বোঝা উচিত। তো চলো আমরা সামেশন এফ মানে এম এর ডায়াগ্রামটা একটু বোঝার চেষ্টা করব। ওকে, নিউটনীয় বলবিদ্যা থেকে যে কোশ্চেন হবে ব্যাপারটা এরকম না। এই জিনিসটা তুমি যত বুঝবা তোমার ফিজিক্সের ধারণাগুলো ততটাই ইজি হতে থাকবে। তো দেখো আমি তোমাদের কাছে একটা সুন্দর একটা চিত্র আঁকাতে চাই। তো দেখো এইটা হচ্ছে একটা গাড়ি, সে সামনের দিকে মনে করে যাচ্ছে। ওকে, তাহলে ওকে যাইতে দাও, সামনের দিকে সে যাচ্ছে। এখন যখন সে গাড়িটা যাচ্ছে তখন ওকে না কিছু বাধা প্রদান করছে। ধরো এই গাড়ির ভরটা আমরা বললাম হচ্ছে 50 কেজি। তাহলে 50 কেজি ভরের একটা গাড়ি যখন সে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় সে বাধার সম্মুখীন হচ্ছে। তো তাকে বাতাস বাধা দিচ্ছে এবং বাতাসের বল আমরা বলছি এটা মনে করো 10 নিউটন, কথাটা বোঝো। এবং তার একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল অর্থাৎ ঘর্ষণ বল তাকে বাধা প্রদান করছে, সেটা মনে করে 20 নিউটন। এরপরেও গাড়িটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, এরপরে গাড়িটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, সেটাকে আমরা এফসি কার অফ ফোর্স বলছি। এতে করে আমরা বুঝতে পারছি যে এই গাড়ির বলটার পরিমাণ অবশ্য অনেক বেশি, ও বেশি বলে কিন্তু সামনের দিকে যেতে পারছে, নাহলে কিন্তু যাইতে পারতো না। এখন ওকে বাধা দেওয়ার চেষ্টা করছে কারা? ওকে বাধা দেওয়ার চেষ্টা করছে হচ্ছে বাতাস এবং হচ্ছে ঘর্ষণ বল। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই গাড়িটার উপরে কিন্তু একটা ত্বরণ প্রযুক্ত হচ্ছে এবং গাড়িটা যেহেতু সামনের দিকে যাচ্ছে, এখন দেখো একটা বল, দুইটা বল, তিনটা বল, এই যে তিনটা বলের জন্য ত্বরণ কিন্তু এখানে একটাই কাজ করবে। এরকম না যে তিনটা বলের জন্য ত্বরণ অনেকগুলো হয়ে যাবে, কথাটা কিন্তু এরকম না। তাহলে এখানে ত্বরণটাকে আমরা একটা ডিরেকশন দিব তোমাদের বোঝার সুবিধার্থে, যেন অঙ্কগুলো তুমি সহজে বুঝতে পারো। তাহলে ত্বরণটা প্রযুক্ত হচ্ছে, আমি দেখো এখানে ডিরেকশন দিচ্ছি ডান দিকে, মানে আমি বোঝাচ্ছি গাড়িটা সামনের দিকে যাচ্ছে, দ্যাটস এ ওকে ওকে আটকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সফল হচ্ছে না। তার মানে তুমি এখান থেকে সহজে বুঝবা ত্বরণের ডিরেকশনটা যেদিকে থাকবে, গতি যেদিকে কাজ করবে সেদিকের বলের পরিমাণটা বেশি হবে। তাহলে গতির বিপরীতে কাজ করে ঘর্ষণ বল, গতি কাজ করতেছে এদিকে। এখন তোমার কাছে যে সূত্রটা আমি তোমাকে বললাম সেটা হচ্ছে কি সামেশন এফ মানে হচ্ছে এম এ। তাহলে এখন তুমি একটু বোঝার চেষ্টা করো, এখানে মোট বল আছে কয়টা? মোট বল আছে একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা? অবশ্যই এফসি। তখন তুমি কি করো, এফসি মাইনাস এফ এ মাইনাস এফ কে বাদ দাও। এখন দেখো এখানে অবশ্যই সামেশন এফ, তাহলে আমি দেখো সামেশন এফগুলো সাজায় ফেলছে। সামেশন এফ মানে সহজ কথায় বুঝবা, যার দিকে ত্বরণ আছে সেই বলটা বড়, সেই বলটাকে প্লাস ধরবো, আর যেগুলো তার দিকে থাকবে না তাদেরকে মাইনাস ধরবো। আমি মাইনাস করে দিয়েছি, কিন্তু প্রত্যেকটা বলের জন্য এখানে ভর কিন্তু একটাই ছিল, সেটাকে এম ভরের, এবং তার সাথে ত্বরণও কিন্তু একটা। এখন আমি যদি তোমাকে বলি তুমি এফসিটা আমাকে বের করে দেখাও, তোমাকে আমি প্রশ্ন করলাম এফসিটা বের করে দেখাও, তখন তুমি সহজেই এটা কিন্তু কমপ্লিট করতে পারবা। এম এ দেখো এটা মাইনাস, উপরে গেলে হয় প্লাস, ঠিক আছে, ওই পারে গেলে হয় প্লাস। ওকে, তাহলে এম এর মানটা কত? 50। এর মানটা আমরা কিন্তু বলি নাই, সো এর মানটা এখন একটু বলে দিলাম। সো মনে করো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা 2, তাহলে 50 গুণ 2, এফ এর মান হচ্ছে গিয়ে, এফ এর মানটা এখানে বলা হয়েছে 10 এবং এফ এর মানটা হচ্ছে 20। তার মানে 50 দুগুণ 100, তার সাথে হচ্ছে 10, তার সাথে হচ্ছে 20। তার মানে অ্যান্সার হচ্ছে কত? 130 নিউটন। তাহলে এফসি হচ্ছে 130 নিউটন। তার মানে দেখো এই গাড়িটাকে 130 নিউটন বল প্রয়োগ করে সামনের দিকে আগাতে হচ্ছে। তো এই ধারণাটা তুমি যদি মাথায় রাখো, তাহলে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে বা কৃষিগুচ্ছতে লিফটের একটা ম্যাথ আসে, সেটাও তোমার জন্য খুব সহজেই হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এই ডায়াগ্রামটা যদি বুঝতে পারো, তাহলে চলো আমরা পরবর্তী আর একটা ছোট্ট ডায়াগ্রাম দেখি, বিষয়টা আমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ধরো এখানে একটা বস্তু রাখা আছে, এখানে একটা বস্তু রাখা আছে, ভালো করে বুঝো। এখন এই বস্তুটাকে তুমি কি করতেছো? তুমি সামনের দিকে বল প্রয়োগ করতেছো, ভালো করে বুঝো। এই যে তুমি এখানে বল প্রয়োগ করতেছো এবং এই বস্তুটাকে আটকানোর চেষ্টা করছে একটা বল, ঠিক আছে, আটকানোর চেষ্টা করছে। তো এটাকে আমি বললাম হচ্ছে এফ, ওকে, আর এই যে এটাকে আমি নাম দিলাম হচ্ছে F1। এখন দেখো এই যে বস্তুটা তুমি দেখতে পাচ্ছ, এই বস্তুটা সবসময় মনে রাখবে একটা বস্তুর ওজন কাজ করে, একটা বস্তুর ওজন কাজ করে সবসময় হচ্ছে নিচের দিকে, তার মানে mg। এখন এই mgর সমপরিমাণ বল কাজ করে ওপরের দিকে, তাকে আমরা বলি হচ্ছে আর, যার অর্থ হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। এটা তোমার একটু মনে রাখা উচিত, এই কনসেপ্টগুলো তুমি না জানলে তুমি ভালো মতন বুঝবা না। সো কি বললাম? অভিলম্ব প্রতিক্রিয়া বল। সো লেকচারটা খুব ভালো করে দেখো, সময় নষ্ট হোক তোমার, বাট তুমি দেখো তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল, কোন দিকে কাজ করে? ওজনের বিপরীত দিকে কাজ করে, কথা বুঝছো? এখন এই পাশে আমি একটা এফ দিয়েছি এবং এই পাশে একটা F1 দিয়েছি, এবং আমি বলছি বস্তুটা সামনের দিকে অগ্রসর। তাহলে বস্তুটা যেহেতু সামনের দিকে অগ্রসর, তার মানে এফ এর পরিমাণটা বেশি।
এখন আমি তোমাকে একটু সহজে তোমাকে বোঝানোর জন্য, খুব সহজে বোঝানোর জন্য আমি তোমাকে একটা এ দিয়ে দিলাম। এখন তুমি কি বুঝতেছো? তুমি এখন বুঝতেছো এই দুইটা বলের মধ্যে এফটা বড়, F1টা ছোট। এখন দেখো এখানে কয়টা অ্যাক্সিস আছে? এখানে অ্যাক্সিস কিন্তু দুইটা আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা এখন বলবো এক্স অ্যাক্সিস বরাবর। তো এখন তোমাকে মাথায় রাখা লাগবে সবগুলোই কিন্তু বল। তো দেখো এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু ত্বরণ কাজ করতেছে। এখন তুমি এফ আর এটা হচ্ছে এম ভরের বস্তু, এটা ভুলে যেও না। তাহলে এফ আর F1 এর মধ্যে কে বড় ভাইয়া? অবশ্যই এফ বড়। তাহলে এফ মাইনাস আমি এখন F1 বলবো ইজিক্যাল টু আমি এখানে এম এ বলবো। কথা বুঝছো? তাহলে এখন তুমি কি বলবা? এফ বড়, তাহলে এম এ আর এটাকে বলবা হচ্ছে F1। এই তো হয়ে গেল। এখন তুমি যদি মনে করতে এখান থেকে ত্বরণ বের করবা, সেটাও সম্ভব হইতো। তো আমি এখান থেকে ত্বরণটা বের করতে মানে চাচ্ছি আর কি। তাহলে আমি একবারে বলতেছি, হ্যাঁ, এফ এখানে বলতা F1 আর এখানে বলতা এম। তো এই যে তোমাকে যখন আমি ত্বরণ বের করতে বলবো, অ্যাডমিশন টেস্টে যখন তোমাকে আমি ত্বরণ বের করতে বলবো, বা অ্যাডমিশন টেস্টে যখন তোমাকে ত্বরণ বের করতে চাইবে, তখন তুমি সবসময় মনে রাখবা ভাইয়া এটা হচ্ছে এক্স অক্ষের খেলা। এবার আসো বাকি থাকে ওয়াই অ্যাক্সিস। তো এখন যদি তুমি ওয়াই অ্যাক্সিস কল্পনা করো যে ওয়াই অ্যাক্সিস বরাবর কে কাজ করতেছে? আর কাজ করছে আর এমজি কাজ করছে। এখন প্রশ্ন আসতে পারে এই দুইটার মধ্যে বড় কে? অনেকে বলবে আর বড়, অনেকে বলবে এমজি বড়। আসলে কেউই বড় না, দুইজনই ব্যালেন্স, মানে দুজনই সমান। কেন? দেখো দেখো আর এটাও তো একটা বল, এমজি এটা তো ওজন, এটাও একটা বল। তার মানে এটাও সামেশন এ ফিজিক্যাল টু এম এর অন্তর্ভুক্ত মধ্যেই আছে। তাহলে এখন তুমি চিন্তা করো আর বড়, তাহলে আর কে বড় ধরলাম, এমজি কে ছোট ধরলাম। এখন দেখো এখানে কি কোনো ত্বরণ আছে? এই বস্তুটা কি লাফালাফি করতেছে? কোনো লাফালাফি করে না, দ্যাটস ওয়াই এটার মান হচ্ছে 0। তাহলে এখন তুমি কি করবা? আর মানে এমজি। এখন তুমি যদি বলতা যে না ভাইয়া এমজি বড়, দেখো তো একই হইতো না? যদি আমি এমজি থেকে আর কে বাদ দিতাম তাহলে শূন্যই পাইতা, অতএব এমজি মানে আর এই পাইতা। তাহলে এই যে তুমি এমজি, অর্থাৎ একটা বস্তুর ভরের সাথে যদি ওজনকে গুণ করা হয়, আমরা যে মানে ভরের সাথে যদি জিকে গুণ করা হয়, তাহলে আমরা বলি কি ওজন পাচ্ছে। সেটা কার সমান? সম পরিমাণ বলের সমান। আমার হাতে যে মার্কার পেনটা আছে, এটাকে যদি আমি উঠাতে চাই, তাহলে আমাকে সম পরিমাণ বল দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারছি যে এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। আশা করি তুমি আমার এই ডায়াগ্রামটা বোঝা উচিত যে এক্স অক্ষে তোমার সবসময় ত্বরণ থাকে আর ওয়াই অক্ষে সবসময় কি থাকে? সবসময় অভিলম্ব প্রতিক্রিয়া থাকে। তো চলো আমরা আরও কয়েকটা ডায়াগ্রাম দেখি, তাহলে আমরা অঙ্কগুলো খুব সুন্দরভাবে করতে পারবো, ম্যাথ আসতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তো চলো দেখি। ধরো এখানে একটা বস্তু রাখা আছে। তো এখানে একটা বস্তু রাখা আছে, এই যে দেখো এই বস্তুটাকে আমি একটা পৃষ্ঠের উপর রাখছি। এখন ভালো করে বুঝবা, এই বস্তুটাকে না আমি এখন টানতেছি। এই যে দেখো ভালো করে বুঝো, এই বস্তুটাকে আমি টানতেছি, ঠিক আছে? ওকে, এই বলের নাম হচ্ছে F1 এবং ওকে বাধা দিচ্ছে পরস্পর দুইটা বল, তার নাম আমি একটা F2 দিলাম এবং আরেকটা নাম দিলাম হচ্ছে F3। হোয়াট এভার, তুমি এটা নিয়ে কোনো প্যারাই নিবা না। আচ্ছা, এখন এটার ভর আমি বললাম হচ্ছে 100 কেজি। কত কেজি? 100 কেজি ভরের বস্তু। বুঝতে পেরেছ? আর এই F1 এর মানটা আমি বললাম হচ্ছে গিয়ে তোমার 100 নিউটন। কত নিউটন? 100 নিউটন। আর এটা ক্রমান্বয়ে হচ্ছে, এটা হচ্ছে মনে করো যে 20 নিউটন, আর এটা মনে করো হচ্ছে 30 নিউটন। কথা বুঝো? আচ্ছা, এখন প্রশ্ন যদি তোমাকে করা হয় যে প্রযুক্ত ত্বরণটা আসলে কত ছিল, তো দেখো এই যে প্রযুক্ত ত্বরণ যে তোমার থেকে জানতে চাওয়া হচ্ছে, তোমার বুঝে নেওয়া উচিত যে প্রযুক্ত ত্বরণটা তোমার বুঝে নেওয়া উচিত এটা কোন অক্ষে আছে? এক্স অক্ষে আছে। আচ্ছা, এটা আমার 1 নম্বর কোশ্চেন। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন যদি এরকম হইতো যে অভিলম্ব প্রতিক্রিয়া বের করো, অভিলম্ব প্রতিক্রিয়া বের করো। তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া বল যখন তোমাকে বলতাম, মানে আর ইজিক্যাল টু হোয়াট, তোমার বোঝানো উচিত ছিল যেটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে প্রথমে আমরা কি বের করবো? ত্বরণ বের করবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বস্তুটা দেখো সামনের দিকে অগ্রসর হচ্ছে, কারণ 100 নিউটন, এই বল বেশি, তার মানে গতি কাজ করছে এইদিকে। সহজ কথা আমরা বুঝতে পারছি ত্বরণটা আছে এইদিকে। তো তুমি এখন এক্স অ্যাক্সিস বরাবর যখন বের করতে যাবা, তো তুমি চিন্তা করো তো এক্স অ্যাক্সিস বরাবরের কাহিনীটা আসলে কি? এক্স অ্যাক্সিস বরাবরের কাহিনীটা কি? আমি তোমাকে কি শিখাইছি? কে বড় এখানে? F1 বড়। তাহলে F1, ঠিক আছে, মাইনাস তুমি F2 কে বাদ দিবা, মাইনাস F3 কে বাদ দিবা, ইজিক্যাল টু এম এ। আমার উদ্দেশ্য কাকে বের করো? ত্বরণকে বের করো। তাহলে F1 এর মান হচ্ছে 100, ঠিক আছে। এটি F2 এর মানটা কত? F2 এর মানটা হচ্ছে 20, F3 এর মানটা হচ্ছে 30। ওকে ফাইন, নো প্রবলেম। আর এম এর মান হচ্ছে 100, তার সাথে এটা গুণ অবস্থায় আছে। তাহলে 100 থেকে 20 30 মানে 50 বাদ দিলে 50 হয়। 50 ইজিক্যাল টু 100 এ। বুঝতে পারছো? তো এখন তো তুমি পারবা ইনশাল্লাহ। সো 100 এ ইজিক্যাল টু 50, তো না, এ ইজিক্যাল টু 50 বাই হচ্ছে 100। ওকে, তাহলে 50 দুগুণ হচ্ছে এত। তার মানে অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ।
আচ্ছা এইটা হচ্ছে, কারণ হাফ বুঝতে পারছো, 50 কে 50, 50 দুগুণ হচ্ছে 100। সো এটা তো খুবই সহজ। তো এখন এটা যে বের করে ফেলছো, এখন তোমাকে যদি আমি বলতাম অভিলম্ব প্রতিক্রিয়া বের করো, তখন তুমি চিন্তা করতে, ও আচ্ছা বুঝতে পারছি, আর মানে জাস্ট mg, তুমি এই চিন্তা করতে, আর কিছু চিন্তা করতে না। তাহলে 100 আর জি এর মান হচ্ছে 9.8। এটা তো অনেকবার করেছো তোমরা। সো 980, অবশ্যই নিউটন, মাথায় রেখো, এটা কিন্তু নিউটন বলতে হবে, ঠিক আছে? এটা নিউটন বলতে হবে, কারণ এটা হচ্ছে বল, অভিলম্ব প্রতিক্রিয়া একটা বল। তো আশা করি এইবার অন্তত ব্যাপারটা বুঝতে পারছো। তো দেখো এত সহজ নাও আসতে পারে, একটু যদি হালকা কমপ্লেক্স আসে, ছোট্ট করে দেখাই। তো আবারও এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এই বস্তুটাকে কি করতেছি আমরা, এই বস্তুটাকে আমরা টানাটানি করবো আর কি, কোনো সমস্যা নাই, এই যে টানাটানি করবো আর কি। তো এটা আমার পৃষ্ঠ, এবার আমি টানতেছি এইভাবে, ভালো করে বুঝো, এবার আমি টানতেছি এইভাবে। আচ্ছা এখন এটার নাম তো আমি দিব অবশ্যই। তো এখানে আমি নাম দিলাম হচ্ছে, এটার নাম হচ্ছে F1, এটার নাম দিলাম হচ্ছে F1। আচ্ছা F1 বলে আমি টানতেছি। আচ্ছা টানতে দাও। আচ্ছা এটা এম এর পরিমাণ আমি বলে দিলাম, এম এর পরিমাণ হচ্ছে 20 কেজি, ঠিক আছে? 20 কেজি ভরের বস্তু। আচ্ছা এখন এখানে বাধাদানকারী বল আর নাই, বাধাদানকারী বল নাই F1। তো F1 যে তুমি টানতেছো, অবশ্যই একটা কোণে টানতেছো মনে করো, হ্যাঁ? তো আমি তোমাকে বললাম যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টানতেছো। F1 এর মান হচ্ছে গিয়ে তোমার এই ধরো 10 নিউটন। তা 10 নিউটন 60 ডিগ্রি কোণ করে টানতেছো। এখন যখন F1টা তুমি এভাবে আঁকায় রাখছো, তখন তোমাকে চিন্তা করা লাগবে যে এখানে যদি কোণ থাকে তাহলে এখানে উপাংশ দুইটা ভাগ হবে। একটা হবে F1 cos 60, আর আরেকটা হবে y অক্ষ, যেটার নাম হবে কি বলো, যেটার নাম হবে F sin, অবশ্যই 1 sin 60। তো উপাংশ তো তোমরা জানো। এখন এটা ভুলে গেলেও কিন্তু চলবে না যে এটার কিন্তু একটা ওজন কাজ করতেছে কোন দিকে, এটার ওজন কাজ করতেছে নিচের দিকে mg, এবং mgর অপোজিটে কাজ করে কে, আর মানে অভিলম্ব প্রতিক্রিয়া বল। এখন আমার প্রশ্ন হচ্ছে এই এই চিত্রে, ঠিক আছে, এ হোয়াট মানে ত্বরণটা কত? তাহলে এখন দেখো তুমি এখানে বল কয়টা দেখতে পাচ্ছ, বল এখানে তুমি একটাই দেখতে পাচ্ছ, সেটা কোথায়, এক্স অক্ষে F1 cos 60 ডিগ্রি, আর কেউ আছে? নাই। আমার এখানে প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে a ইজিক্যাল টু হোয়াট, এবং নাম্বার 2 তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে r ইজিক্যাল টু হোয়াট। তো আমরা এখান থেকে বেসিক্যালি আসলে ত্বরণটা আর হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়াটা বের করতে চাই, বুঝতে পারছো? তো ত্বরণ আর অভিলম্ব প্রতিক্রিয়া যদি বের করতে চাই, তো আমাকে চিন্তা করা লাগবে, ত্বরণ বের করতে গেলে অবশ্যই আমার এক্স অক্ষের কাজ করা লাগবে। তো আমরা এখানে দেখি যে এক্স অক্ষের জন্য আমাদের কাছে সূত্র কিন্তু একটা আছে, সামেশন এফ মানে কিন্তু এ, ঠিক আছে? আমরা কিন্তু এর মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবো। একটু লক্ষ্য করে দেখো যে এখানে F1 cos 60 ডিগ্রি, এটা কিন্তু এক্স অক্ষে আছে, এখানে বল একটাই আছে, সামেশন মানে কি, বল সমষ্টি, তো বল তো সমষ্টি নাই, তো একটা নিলেই হবে। তাহলে আমরা এখানে কি বলবো, F1 cos 60 ডিগ্রি ইজিক্যাল টু এম এ। এখন এম এর মানটা এখানে 20, ঠিক আছে? এর মানটাই আমাদের বের করার লাগবে। তাহলে এখন চিন্তা করো F1 এর মান কত, 10, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, ঠিক আছে? আচ্ছা এখানে হচ্ছে 28, তাহলে এখানে দেখো কাটাকাটি করলে কত হয়, 5 মানে 28। এখন আমাদের এখান থেকে বের করা কোনো বিষয় না, আই থিঙ্ক যে 20a মানে ইজিক্যাল টু 5, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে a মানে 5 বাই হচ্ছে 20। তাহলে এখন আমাদের উত্তরটা হয়ে যাবে যে 5 কে 5 আর হচ্ছে 4 5 20। সো 1/4 মানে সবাই জানো 0.25, সো 0.25 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণটা হয়ে গেছে। এখন প্যাচটা বাঁধবে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া। সো অভিলম্ব প্রতিক্রিয়া আমরা সবসময় জেনে আসছি। এখন তুমি যদি মনে করো যে আর মানে, ঠিক আছে, আর মানে আমি mg করে দিব, অঙ্ক কিন্তু হবে না। কারণ দেখো এবার কিন্তু আর আর একা নাই, আর এর সাথে কি আছে, F1 sin 60 ডিগ্রি আছে, তোমাকে এটা মাথায় রাখা লাগবে। এখন এই আর, এবার আর এর সাথে আমি কি করব, F1 sin, ভালো করে বুঝবা, F1 sin 60 ডিগ্রিকে নিয়ে নিব, ইজিক্যাল টু আমি ব্যালেন্স করবো mg। তো আমার এখান থেকে কার, আমার এখান থেকে আর বের করা লাগবে। আর যদি বের করি তাহলে mg এটা হচ্ছে মাইনাস F1 সাইন হচ্ছে এবার 60, বুঝতে পেরেছ? এন্ড এম এর মান কত, এম এর মান হচ্ছে 20, জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8, F1 এর মান কত, F1 এর মানটা কিন্তু 10, আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 অবশ্যই, কারণ এটা সাইন, তো এটা উল্টা, ঠিক আছে? সো √3/2। তাহলে এখন আমরা একটু হাতে ক্যালকুলেশন করে ফেলি, 20 গুণ 9.8, এটা আমরা দেখো 10 গুণ 9.8 মানে আমরা কত জানি, 10 গুণ 9.8 মানে কিন্তু হচ্ছে 98 জানি। তাহলে 98 গুণ হচ্ছে মানে ডাবল হয়ে যাবে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে 196। ওকে, এবার আসো 10, তাহলে আমরা এখান থেকে কেটে দিতে পারি, ঠিক আছে? তাহলে কেটে দিলে কত হয়, 5, অর্থাৎ 5 √3। ওকে, তাহলে 196, দেখো 5
√3 মানটা হচ্ছে 1.732 এটা তোমার মনে রাখা উচিত। তাহলে এখন দেখো তো 1.732 এটা কি মোটামুটি 2 এর কাছাকাছি না? তাহলে যদি আমরা একটু হিসাব করি 196, বুঝতে পারছি যে 5 দুগুণ 10, তার মানে 10-এর একটু কম হবে, 10-এর জাস্ট একটু কম হবে। এটা মনে রাখবা যে 1.732 যদি 5 কে গুণ করো, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 8-এর একটু বেশি হবে। তো আমরা এটাকে কি করব, আমরা মোটামুটি 8 ধরে নেব, হ্যাঁ, 8.5 এর মতো হয় অ্যান্সারটা। তাহলে এখন তুমি 196 থেকে 8 বাদ দাও, 196 থেকে 8 বাদ দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। অ্যান্সার হবে 188 সামথিং কিছু একটা, 18 পয়েন্ট সামথিং কিছু একটা থাকবে। তো এইগুলো তো আর আমাকে বলা লাগবে না, এই জিনিসগুলো তোমার বোঝা উচিত, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মাথায় রেখো দিই। এখন এই সেম ডায়াগ্রামটা যদি এরকম হইতো, আচ্ছা ইমাজিন আমি যদি ডায়াগ্রামটা এরকম করে দিতাম, ধরো এখানে আমি একটা বস্তু রাখছি, এবার একটু বোঝার চেষ্টা করবা, হ্যাঁ। ধরো আমি এবার না বল প্রয়োগ করছি এইভাবে, খেয়াল করো, তাহলে এটা তো একটা ভেক্টর, তাহলে আমি এখন এটাকে বললাম এফ এর মান সেমভাবে আমি বললাম 10 নিউটন, কথাটা বুঝো। তাহলে এফ এর আবার দুটো উপাংশ ভাগ হইতো, ঠিক আছে? এটাকে বলতা এফ এক্স আর এটাকে বলতা হচ্ছে এফ ওয়াই, কথাটা বোঝো, ঠিক আছে? এখন তুমি লক্ষ্য করে দেখো, আমি এখানে বললাম যে এম এর মান হচ্ছে, মনে করো সেমভাবে তোমাকে আমি বললাম যে 10 কেজি, এম এর মানটা বললাম আমি 10 কেজি, তোমার থেকে আমি ত্বরণটাই জানতে চাচ্ছি, এ ইজ ইকাল টু হোয়াট। তো দেখো এটা তো ভেক্টর, একটু শিফট করা যায়, তাহলে পরের চিত্রটা আমরা কিন্তু এইভাবে দেখাতে পারি, এই যে দেখো এইভাবে, আসলে ওকে ঠেলানো হচ্ছে, বুঝছো? তাহলে এটা যদি এফ হয় তাহলে দুইটা উপাংশ ভাগ হচ্ছে, দুইটা উপাংশ কিন্তু ভাগ হচ্ছে, কথা বুঝতে হবে, হ্যাঁ। তাহলে এফ, এটাকে আমি এখন কি বলবো, এফ এক্স। তো এফ এক্স এর এটা হচ্ছে 10, ঠিক আছে? এফ এক্স মানে আমরা কি বলবো 10, ঠিক আছে? 10 কজ, ওকে, আমি এটা 60 ডিগ্রি দিলাম, মনে করো এটা 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি তোমাকে দেওয়া লাগতো। আর এটা কি বলতাম, এফ তোমার হচ্ছে এফ ওয়াই, সরি এফ ওয়াই মানে বলতে হচ্ছে যে 10 সাইন 60, হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। এইবার যে ঘটনাটা ঘটতো দেখো, তুমি আবারও সেমভাবে যদি এখানে এম এর মানটা আমি তোমাকে বলে দিয়েছি 10 কেজি, তুমি কিন্তু যদি এখন বের করতে যাইতা না, তাহলে কিন্তু তুমি ওইভাবে বের করতে। কিন্তু এখানে প্রবলেমটা হতো, আগের বারে তুমি দেখো অবিলম্ব, দেখো তুমি ত্বরণটা কিন্তু সেম প্রসেসে বের করবা, কিন্তু অবিলম্ব প্রতিক্রিয়া বের করার জন্য একটু তোমাকে বেগ পাওয়া লাগবে, কারণ এই বস্তুর অপোজিটে কাজ করতেছে আর, বস্তুর অপোজিটে কাজ করছে আর, দ্যাটস ওয়াই এখন যদি আমি বের করতে যেতাম তাহলে আমি কি বলতাম, আর এখন একা হইতো। এবার এমজির সাথে আমি আগে থেকে 10 সাইন 60 ডিগ্রিকে পেয়ে যেতাম, বুঝতে পারছো? তাহলে এখন যদি আমি 10 এটাকে 9.8 হিসেবে কল্পনা করতাম, তাহলে 10 সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, ওই আবারও সেম হইতো 10 গুণ 9.8 এবং এটা কাটলে 5√3 এবং 5, ঠিক আছে? 5√3 মানে হচ্ছে 8.66 হয়, 8.5 তুমি ধরে নিবা, তাহলে তোমার জন্য সুবিধা হবে। সো এটা হবে 98 প্লাস হচ্ছে 8.66 মেনলি, বাট 8.5 হিসেবে কল্পনা করলে তোমার হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কাহিনী, বুঝতে পারছো? দেখো আগের বারের কাহিনীটা কি ছিল, আগের বার কিন্তু এখানে ছিল আর এবার কিন্তু এখানে, তো এখানে হচ্ছে কোন ক্রিয়েট করছে, তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আশা করি এরকম ডায়াগ্রাম আসলে তুমি জাস্ট ফাটাই দিবা, বুঝছো? তো এই হলো কাহিনী। এবং আরেকটা ডায়াগ্রাম আসতে পারে তোমাদের অ্যাডমিশন টেস্টে, এবার কিন্তু তিনটা বস্তু একসাথে মনে করো যে স্পর্শ অবস্থায় থাকবে, সেটা কেমন আমি একটু দেখাই। ধরো এখানে একটা বস্তু আছে, তারপরে এখানে একটা বস্তু আছে, আচ্ছা, এরপরে ধরো এখানে আরেকটা বস্তু আছে, এই টাইপের আছে, হ্যাঁ। তো এখন খেয়াল করে দেখো যে আমরা যদি এই জায়গাটাতে আমরা চিন্তা করি যে একটা বল ক্রিয়েট করছে, মানে করছে আর কি, তুমি একে একটা ধাক্কা দিচ্ছ, আচ্ছা, তো তুমি এটাকে মনে করো ধাক্কা দিচ্ছ, এটার নাম আমরা বললাম হচ্ছে এফ, এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, ভালো করে বুঝবা এটা কি ফোর্স, এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এখন এই এক্সটার্নাল ফোর্সের সাথে এখন আমার ক্রিয়া এবং প্রতিক্রিয়া একটু কানেকশন থাকবে। তো যখন তুমি এটাকে ধাক্কা দিবা তখন এটা আগে তোমাকে ক্রিয়া বল দিবে, এটার নাম হচ্ছে F1, এবং তুমি জেনে থাকবা যে ক্রিয়া বলের সমান হচ্ছে প্রতিক্রিয়া বল, সেটাকে আমি F1 বলবো, বুঝতে পেরেছো? এবার এই বস্তুটা আবার এইটাকে আবার ধাক্কা দিবে, যার নাম হিসেবে আমরা কল্পনা দিব এটার নাম F2, এবার এটা ক্রিয়া, এবার এই বস্তু ওকে আবার প্রতিক্রিয়া বল দিবে, তার নাম আমরা হচ্ছে F2 ধরবো। তাহলে এখন এই বস্তুর নাম M1, এটা বস্তুর ভর M2, এটা হচ্ছে M3। আচ্ছা, এখন এই যে বস্তুটা কিন্তু সামনের দিকে অগ্রসর, সামনের দিকে যাচ্ছে, এইটা এক্সটার্নাল ফোর্স সামনের দিকে যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এখান থেকে ত্বরণটা কত, প্রশ্নটা হচ্ছে ত্বরণটা কত, তোমাকে ত্বরণ বের করতে বলা হবে। এরপরে তোমাকে প্রশ্ন করা হতে পারে F1 কত, তোমাকে প্রশ্ন করা হতে পারে F2 কত। সো ভালো করে বুঝো F1 কত এবং F2 কত, তোমাকে এরকম প্রশ্ন করে দিতে পারে। তো চিন্তা করা লাগবে যে এখানে একটা দুইটা মোট তিনটা বস্তু আছে, এবং এই যে বাইরে থেকে ওকে ধাক্কা দিচ্ছে এবং তিনটে একসাথে সামনের দিকে যাচ্ছে, এবং এটার জন্য যে ত্বরণটা কাজ করতেছে এই ত্বরণটা সবার জন্য একটাই,
ত্বরণটা কিন্তু ডাবল না, তার মানে এই ত্বরণটার জন্য প্রত্যেকটা বস্তুরই ভাগ আছে। তুমি একটাকে বাদ দিবা বা একটাকে কাটাছেড়া করবে, এরকম কোনো সুযোগ তোমার হাতে নাই। কথা বুঝছো? তাহলে এখন তুমি চিন্তা করো যে এটাকে তুমি যে ধাক্কা দিতেছো, এই ধাক্কা দেওয়ার কারণে এখন এর মধ্যে যে ত্বরণটা আসবে সে ত্বরণটা আমাদের এখন বের করা লাগবে। তো এখন আমাদের হাতে সময় মানে সমান আছে যে সামেশন এফ মানে হচ্ছে এম এ, এটা হচ্ছে আমাদের কাছে আসল সূত্র। এখানে দেখো তুমি বল মোট কতগুলো আছে, এফ এক্সটার্নাল ফোর্স তো একটা আছেই, ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা বলে আমি নেব। এফ এক্সটার্নাল প্লাস তার দিকে F1 F2, এরা দুজন কিন্তু প্লাস, আবার ওরা দুজন আবার বিপরীত দিকে আছে F1 মাইনাস F2। দেখো এখানে বস্তু কয়টা, এখানে বস্তু কিন্তু M1 এ একটা, দেখো সবার ক্ষেত্রে কিন্তু ত্বরণ একটাই, বুঝছো, M2 এ আরেকটা হচ্ছে M3 এ। আচ্ছা এবার তুমি কি করবা, এগুলো সবগুলো কেটে যাবে, সবগুলো কেটে যাবে, সবগুলো কেটে যাবে, তাহলে এফ এক্সটার্নাল শুধুমাত্র থেকে যাচ্ছে, আর এখানে এটা কমন নিলে M1, এখানে M2, আর এখানে থাকছে হচ্ছে M3। তাহলে এখন আমি সহজে এখান থেকে ইজিলি এ মানে আমি বলতে পারি এফ, এখানে হচ্ছে M1, এটা হচ্ছে M2, আর এটা হচ্ছে M3। এটাই হচ্ছে অরিজিনাল ত্বরণের মান, কেউ ভুলে যেও না। এটাই হচ্ছে অরিজিনাল ত্বরণের মান। তুমি যদি কোনো সময় ত্বরণ বের করতে চাও, তোমার এটাকে সমীহ করতে হবে, তো অন্য কোনো আলাদা করে ত্বরণ বের করলে কখনোই হবে না। এবার প্রশ্ন বলা হচ্ছে F1টা বের করতে। দেখো এবার যখন তুমি F1 চিন্তা করবা, ভালো করে বোঝো, F1টা হচ্ছে M2 এর উপর প্রযুক্ত, দেখো M2 ভরের উপর। তো F1টা বের করতে না বলে তোমাকে বলা হতে পারে যে M2 ভরের ঠিক আছে বস্তুর ওপর, M2 ভরের বস্তুর ওপর প্রযুক্ত বল কত, ভরের ওপর প্রযুক্ত বল। তাহলে এই যে প্রশ্নটা আমি করলাম না, এই প্রশ্নটায় আসলে কে বোঝাচ্ছে, এটা মানে তোমাকে F2 বোঝাচ্ছে, সরি F1 বোঝাচ্ছে। এটা মানে তোমাকে কাকে বোঝাচ্ছে, F1 বোঝাচ্ছে, F2 পরে F1। তাহলে M2 ভরের বস্তুর উপর প্রযুক্ত বলটা কাকে বোঝানো হচ্ছে, F1 কে বোঝানো হচ্ছে। এবার তুমি চিন্তা করো, এবার F1 কে তুমি এক্সটার্নাল ফোর্স হিসেবে কল্পনা করো, এবার এর পাশে যেটা প্রতিক্রিয়া আছে তুমি তাকে ধরবা না। তোমাকে যখন আমি বলছি M2 বস্তুর উপরে প্রযুক্ত বল, তখন তুমি চিন্তা করো F1, এবার এর পাশে কি আছে প্রতিক্রিয়া বল F1 হিসাবে, আগের বারে ওইটা ভুলে যাও। এবার মনে মনে চিন্তা করো F1টাই হচ্ছে এক্সটার্নাল ফোর্স, এবার এক্সটার্নাল ফোর্স যদি F1 হয়, তাহলে এই বস্তুকে আঘাত করছে ক্রিয়া F2, ও আবার প্রতিক্রিয়া দিয়েছে সেটা হচ্ছে F2। তাহলে এবার তুমি চিন্তা করো এখানে মোট কয়টা, আবারও সামেশান F মানে M এর খেলা। এবার এখানে M A বলতে কারা কারা, M2 এবং M3। তাহলে এখন F বলতে প্রথমত F1 প্লাস তার দিকে আছে F2, তার বিপরীত দিকে আছে F2। এবার M2 তার সাথে A আছে, M3 তার সাথে A আছে। এবার তুমি চিন্তা করো এটা কেটে গেলে শুধুমাত্র F1 বাকি থাকে, A কমন নিলে M2 প্লাস M3। কেউ আবার বুদ্ধি করে এখান থেকে আবার আলাদা করে A বের করতে যেও না, অলরেডি A তুমি বের করেছো, এর মানটা জাস্ট তুমি এখানে সাবমিট করবা, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। কথা বুঝছো? আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়েছে। তাহলে F1টা মানে A, M2 প্লাস হচ্ছে M3। এখন তুমি এটা খুব সহজেই বের করতে পারবা ইনশাআল্লাহ। এখন যদি তোমাকে বলতো M3 এর উপর প্রযুক্ত বল, আচ্ছা দেখো তুমি এটাও বের করতে পারতো ইনশাআল্লাহ। তাহলে এখন আমি এটা তোমাকে দেখাই যে M3 এর উপর প্রযুক্ত, M3 এর উপর প্রযুক্ত বল। এখন দেখো যে M3 এর উপর প্রযুক্ত বল বলতে তুমি কি বুঝতেছো, M3 এর উপর প্রযুক্ত বল তোমাকে বলতে বোঝানো হচ্ছে যে M3 এর উপরে কি আছে, M3 এর উপরে F2 আছে, শুধু F2 আছে, দেখো আর কেউ আছে, আর ক্রিয়া প্রতিক্রিয়া কেউ দিয়েছে, রিঅ্যাকশন দেয় নাই। তাহলে এখন F2 মানে তুমি সরাসরি M3 এ বলতা। তাহলে দেখো প্রথমে আমরা এক্সটার্নাল ফোর্স যার নাম দিয়েছিলাম সেটা মানে আমরা কিন্তু বলতে পারি যে M1 প্লাস M2 প্লাস হচ্ছে M3, যেটা এখান থেকে আমরা এটা বের করতে চাই। তারপরে F1 মানে আমরা পাইলাম F2 M3, এটা কিন্তু A থাকবে, অ্যান্ড ফাইনালি F2 মানে আমরা পেলাম M3A। তো এইভাবে তুমি কিন্তু চাইলে সবগুলো কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলতে পারো। তো চলো আমরা এবার এই জিনিসটা যেহেতু আমরা মোটামুটি এখন বুঝে গেছি, আমি আশা করছি একটা ছোট্ট ম্যাথ দেখব, এবং ম্যাথ দেখার পরে আমরা লিফটের এবং হচ্ছে পুলির ম্যাথ যেটা রাজশাহী ইউনিভার্সিটি এবং কৃষি উচ্চের জন্য কিন্তু প্রশ্ন আসতে পারে। সো এখন যদি আমি তোমাকে এরকম একটা ম্যাথ দিয়ে দিই যে ছোটোখাটো করে যে তুমি এই অঙ্কটা আমাকে সলভ করে দেখাও। বললাম হচ্ছে 8 কেজি, আচ্ছা আমি এটাকে বললাম হচ্ছে 5 কেজি, আর এটাকে বললাম হচ্ছে 3 কেজি। আচ্ছা এখন এই যে 8 কেজি 5 কেজি 3 কেজি, আচ্ছা এটাকে এখন তুমি কি করতেছো, একটা বলে প্রয়োগ করছো। ধরো এটা হচ্ছে 100 নিউটন, আমি বললাম যে 100 নিউটন বলে তুমি প্রয়োগ করছো। এখন তোমাকে আমি প্রশ্ন যদি করি যে নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন করলাম যে প্রযুক্ত ত্বরণ, ভালো করে বুঝো কি প্রশ্ন করেছে, প্রযুক্ত ত্বরণ। আচ্ছা এটা প্রশ্ন করেছে। সো নাম্বার 2 তোমাকে প্রশ্ন করলাম যে 5 কেজি, ভালো করে বুঝবা, 5 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর উপর
প্রযুক্ত বল, এটা একটা প্রশ্ন করেছে, ঠিক আছে। ওকে, অ্যান্ড ফাইনালি তোমাকে আরেকটা প্রশ্ন করতে পারি আমি, যে 3 কেজি ভরের উপরে, আচ্ছা 3 কেজি ভরের বস্তুর উপর, 3 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর উপর প্রযুক্ত বল। আচ্ছা, আমি কিন্তু তোমাকে এটাও প্রশ্ন করতে পারি যে 5 কেজি ভরের বস্তুর উপর প্রযুক্ত বল, 3 কেজি ভরের তোমার হচ্ছে যে বস্তুর উপর প্রযুক্ত বল। এখন তুমি কি চিন্তা করবা? তুমি চিন্তা করবে তোমার সবার আগে এখানে আসলে ত্বরণটা জানতে হবে। সো তোমাকে আগে ত্বরণটাই বের করতে বলা হয়েছে। তাহলে এখন আমি যদি ত্বরণটা বের করতে যাই, তাহলে আমার কাছে সূত্র আছে এ ইজ ইকাল টু মাথার উপরে থাকবে এফ, এফটা হচ্ছে 100, এখানে আমি M1 প্লাস হচ্ছে M2 প্লাস হচ্ছে M3 বের করে দেবো, কাহিনী শেষ। তাহলে এ ইজ ইকাল টু এফ এর মান হচ্ছে 100, আর এটার মান হচ্ছে 8, আর 5 হচ্ছে গিয়ে তোমার 13, 13 হচ্ছে কত, 11 আর 5 16। ওকে, তাহলে 100 বাই হচ্ছে 16। তো দেখো এখন আমরা কিন্তু এটা হাতে ক্যালকুলেশন করতে পারি। হাতে ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারছি যে 16 আর এখানে 100কে দিয়ে তোমাকে ভাগ দেওয়া লাগবে। তাহলে এখানে 5 16 80, তাহলে 6 6 হচ্ছে 96, এটা তোমার মনে রাখা উচিত। তাহলে এখানে 4 থাকে, তাহলে একটা পয়েন্ট নিয়ে নিব, তাহলে 0। তাহলে 16 2 32, বুঝছো কিনা 32, তাহলে এখানে 8 চলে আসে, তাহলে আরেকটা 0 তো নিয়ে নিব। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে মোটামুটি হয়ে যায় 5 16 80। ওকে, 6.25, তাহলে অ্যান্সার হচ্ছে 6.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে 6.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তুমি অরিজিনাল ত্বরণ পেয়ে গেছো। এখন বাকিগুলো বের করতে তোমার জন্য খুব একটা চাপ হবে না। এখন দেখো 5 কেজি ভরে, তাহলে 5 কেজি ভরে মানে আমি এখান থেকে নিব শুধুমাত্র। তাহলে এটার নাম আমি যদি এখন F1 বলি, তাহলে এখন আমাকে খালি কি করা লাগবে, যে F1 ইজ ইকাল টু 5 প্লাস 3 8। এবার এ মানে হচ্ছে 6.25, তাহলে 8 গুণ হচ্ছে 6.25, তাহলে দেখি বুঝতে পারছো 6 48। এই তো এই হলো অবস্থা, তাহলে এত নিউটন হবে। এখন যদি আমি তোমাকে বলতাম যে 3 কেজি, যেহেতু সময় আশা করি বুঝে গেছো, তাহলে এটার নাম যদি আমি F2 বলতাম, তাহলে কি বলতো তুমি বলো তো? F2 মানে বলতে হচ্ছে 3 গুণ হচ্ছে ত্বরণের মান হচ্ছে 6.25 বলতা, কাহিনী শেষ। যা পাইতা এটা অ্যান্সার হয়ে যেত 6.25। সো দিস দ্য আনসার। ওকে, বুঝতে পারছো? তো এইভাবে যদি কোশ্চেন আসে, আশা করি তুমি এখন বুঝতে পারবা। তো চলো এবার আমরা পরের কনসেপ্টে চলে যাই। করো, আমি যে আমার এখানে গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা সুন্দর করে নোটটা সাবমিট করে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে লিফটের ম্যাথ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সো লিফটের ম্যাথ। তো দেখো লিফটের ম্যাথ খুবই সহজ, বুঝছো? এটা এমন কিছু কঠিন না। এটা কোন কনসেপ্ট থেকে আসবে, যে সামেশন এফ মানে এম এ যদি তুমি বুঝে যাও, এটা তোমার জন্য বোঝা জাস্ট মানে কী বলবো, খুবই সহজ। তো দিস ইজ লিফট। ওকে, তো এই লিফটে মনে করো যে হচ্ছে আমি দাঁড়ায় আছি আর কি। আচ্ছা, এটা মনে করো, আচ্ছা এটা না এটা, ওকে আচ্ছা এই যে এটা তো সুল হয়ে গেল আর কি। তো যাও, এইখানে মনে করো তুমি দাঁড়ায় আছো, আমি না দিই আর কি। আচ্ছা এই যে দাঁড়ায় আছে, ঠিক আছে, এই যে মোটামুটি মনে করো দাঁড়ায় আছে। আচ্ছা, ছবিটা দেখে একটু হাসি লাগছে হয়তো, বা পাটা একটু মোটা করে দিলাম আর কি। ওকে, তো এখন এই যে দেখো এই ব্যক্তিটা যে দাঁড়ায় আছে, আচ্ছা এটা তো লিফট ফিল দেওয়া লাগবে। ওকে, এই যে লিফট। এখন এই ব্যক্তির ওজন কাজ করবে অবশ্যই নিচের দিকে। তাহলে একটা ব্যক্তি বা বস্তু যাই বলো না কেন, তার অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করবে কিন্তু উপরের দিকে, বুঝছো? আচ্ছা, এটা চোখ দেওয়া উচিত। আচ্ছা, ওকে। তো এখন এই যে অভিলম্ব প্রতিক্রিয়া উপরের দিকে, ওজন নিচের দিকে, এখন তোমাকে বোঝা লাগবে। আমি প্রথমে তোমাকে কি পড়াতে চাই? আমি তোমাকে প্রথমে পড়াতে চাই ওপরে ওঠার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওপরে ওঠার ক্ষেত্রে আমি এখন তোমাকে দেখাতে চাই। তার মানে তোমাকে বুঝতে হবে যখন তুমি ওপরে উঠবা, ত্বরণটা তোমাদের কাজ করতেছে। দেখো এত তোমাকে ফিজিক্স কঠিন করে বোঝার দরকার নেই, নিয়মের বাইরে আসো। নিয়মের বাইরে এসে আমি সহজ করে বলি। তুমি এখানে চিন্তা করবা যে 2টা বল কিনা, ইয়েস 2টাই বল। এই 2টা বলের মধ্যে এখন চিন্তা করো কে বড়, এই আর এমজির মধ্যে কে বড়? অবশ্যই আর বড়। কেন? কারণ দেখো গতিটা কাজ করতেছে উপরের দিকে, কারণ ত্বরণ যাকে সমর্থন করে তাকে বল হিসেবে চিহ্নিত করবা। তাহলে এখন যদি আমি সামেশন এফ মানে এম এ চিন্তা করি, তুমি খেয়াল করে দেখো তো এখানে আরও একটা বল, এমজিও কিন্তু একটা বল। তাহলে এখন আমি এখান থেকে আর থেকে এমজিকে বাদ দিব। তাহলে এটা তো এম্বারের বস্তু নাকি, তাহলে এম এ, তাহলে এখানে এম এ। এখন আর ইজিক্যাল টু আমরা এম এ, এটা মাইনাস উপরে গেলে হয় প্লাস। এখন এখানে যদি এমটাকে কমন নিই, তাহলে এ প্লাস জি, এই হচ্ছে অবস্থা। তাহলে আর এম এ প্লাস জি, কথা বুঝছো? এইটা হচ্ছে লিফটে ওঠার ক্ষেত্রে। এখন সেম পজিশনটা যদি আমি এখন বলতাম যে তুমি নামতেছো, এখন তুমি চিন্তা করো যে এখন তোমাকে যদি আমি নামতে বলি, তো তুমি তো অবশ্যই বুঝবা যে এবার তুমি এবার ত্বরণটা কাজ করবে হচ্ছে নিচের দিকে, বুঝতে পারছো? তাহলে আমি এখানে লিখলাম কেস টু। হ্যাঁ, কেস টু, ভালো করে বুঝো, কেস টু। আমি বললাম নিচে নামার ক্ষেত্রে। ওকে, নিচে নামার ক্ষেত্রে। তো এগুলা দিয়ে অঙ্ক টঙ্ক দেখানোর কোনো মানে হয় না, বুঝছো? আমি জাস্ট
সহজে বুঝাই দিচ্ছি, বুঝে নাও। এবার তুমি নিচে নামতেছো, তো নিচে যদি নামো তাহলে এবার ত্বরণ নিচের দিকে, তাহলে এখন দেখো mg আর r দুইটার মধ্যে কে বড়? আগেরবারে কে বড় ছিল? আগেরবারে r বড় ছিল, তাহলে এখন তোমাকে বোঝা লাগবে এবার যেহেতু ত্বরণটা নিচের দিকে। আচ্ছা আমি যদি আবার একটা ছোট করে পিকচার আঁকে দেখাই, দেখো এইখানে হচ্ছে বিষয় যে এখানে ওই যে পোলাটা আছে, মানে তুমি আছো আর কি। আচ্ছা এবার তোমার ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, তাহলে এখানে একটা mg আছে, ভালো করে বুঝো। এবার mg আর উপরে আছে r, এই দুজনের মধ্যে কে বড়? এবার কিন্তু mg বড়। তো নামার ক্ষেত্রে আমরা এখানে সুন্দর করে ব্যাপারটাকে বলতে পারি যে mg মাইনাস আর ইজিক্যাল টু m। দেখো এখানে m ভরের বস্তু, আমি তো m, আমার তো m ভর আছে, আমার তো m ভরের আছে, তাই ত্বরণ আছে। তাহলে এবার mg এখানে মাইনাস ma আর ইজিক্যাল টু এখানে r বলবো, দ্যাটস ওয়াই r মানে হচ্ছে m কমন, সো g মাইনাস a। এই তো হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ওপরে ওঠার ক্ষেত্রে আর এটা হচ্ছে নামার ক্ষেত্রে। আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, এখন এই লিফটেই আবার সময় চাই, ওঠার ক্ষেত্রে সময় কত, নামার ক্ষেত্রে সময় কত। তো দেখো তুমি সহজে বলি, তুমি এই কনসেপ্টটা যদি বুঝে যাও, তুমি তো দেখতেছো যে উপরে ওঠার ক্ষেত্রে প্লাস হচ্ছে। আচ্ছা আমি একটু তোমাকে বলতে চাই, ব্যাপারটা খুব সুন্দর করে বুঝো যে লিফটে ওঠার ক্ষেত্রে, লিফটে ওঠার ক্ষেত্রে, হ্যাঁ লিফটে ওঠার ক্ষেত্রে সময়, সো এইটা মনে রাখবা। আচ্ছা এটা একটা। তাহলে এখন তুমি দেখো এটা আসছে কোথা থেকে জানো, আমি সহজে বলি, এইচ মানে হাফ জেড স্কোয়ার, বুঝছো? তাহলে এখন দেখো দেখেন কি 2h, বুঝছো কিনা, জেড স্কোয়ার। তাহলে এখন দেখো কি করো, টি স্কোয়ার মানে হচ্ছে, আমরা খুব ভালো করে বলি হচ্ছে যে 2h বাই হচ্ছে জি। তখন আমরা এটাকে কীভাবে পাতাম, টি ইজিক্যাল টু রুট 2h জি। এই যে এটা এখন এইটাই হচ্ছে সূত্র, শুধুমাত্র এখন কি করো, জি এর সাথে এটা যোগ করে দিবা। হ্যাঁ, যখন তুমি লিফটে ওঠার ক্ষেত্রে তোমার সময়টা নির্বাচন করতে বলবে, সো এই যে এটা মনে রাখবা। এখন এটা যদি ওঠার ক্ষেত্রে হয়, তাহলে নামার ক্ষেত্রে তো বুঝতে পারছো কি হবে, নামার ক্ষেত্রে মাইনাস হবে। হ্যাঁ, নামার ক্ষেত্রে কী হবে ভাইয়া, নামার ক্ষেত্রে মাইনাস হবে। তো নামার ক্ষেত্রে এখন যদি মাইনাস করো তাহলে কীভাবে বলবা, টি ইজিক্যাল টু রুট 2h, এখানে বলবা জি মাইনাস এ। তাহলে এটা হচ্ছে লিফটে নামার ক্ষেত্রে সময়, আর এটা হচ্ছে উপরে ওঠার ক্ষেত্রে সময়। সো এই, আর এটা একটু মনে রাখো, তাহলে খুবই খুশি হব আমি যে আর ইজিক্যাল টু এম, ঠিক আছে, জি প্লাস এ, এটা হচ্ছে ওঠা, আর এখানে তো এম কমন নিছো, তো এটা জি মাইনাস এ করে দিবা, তাহলে মোটামুটি হয়ে যাবে। আশা করি ব্যাপারটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, যে লিফটের ওঠা এবং লিফটের নামার ব্যাপারটা। তো তুমি যদি লিফটের ওঠা এবং নামা বুঝতে পারো, তাহলে তুমি পুলির ম্যাথ তো বুঝতে পারবা। সো পুলির ম্যাথ, চলো আমরা একটু পুলির ম্যাথটাও দেখে নেই। ওকে, তো আশা করি ক্লাসগুলো বুঝতে পারতেছো। কনসেপ্ট 4, ওকে, কনসেপ্ট 4 পুলির ম্যাথ। ওকে, তাই পুলির ম্যাথ, ঠিক আছে। তাহলে পুলির ম্যাথ এই জিনিসটা একটু ভালো করে দেখো, পুলির ম্যাথ। ওকে, সো পুলির ম্যাথটা আসলে কি, ঘর্ষণহীন, যেটাকে আমরা ঘর্ষণহীন কপি কল বলে থাকি। তো দেখো এখান করা কনসেপ্টটাও মোটামুটিভাবে আসলে আমি একটু আঁকাইনি। হ্যাঁ, এটাও মনে করো যে হচ্ছে কি বলবো, এই এটাও মোটামুটি হচ্ছে যে ওই সামেশন এফ মানে এম এ দিয়ে আসলে করা সম্ভব। দেখো এখন এখানে একটু বোঝার চেষ্টা করো, এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। ওকে, সো নো প্রবলেম। এখন দেখো এটা হচ্ছে ঘর্ষণহীন, এটা কিন্তু ঘর্ষণহীন, কনসেপ্টটা বুঝো। এটা কি বললাম, এটা কিন্তু বললাম হচ্ছে ঘর্ষণহীন। আচ্ছা, তো ঘর্ষণ, এখান থেকে তোমার থেকে কি জানতে চাইবে, এটা তো তোমার আগে জানা উচিত যে ঘর্ষণহীন কপিকল। আমরা বললাম যে ঘর্ষণহীন কপিকল। আচ্ছা, এটা হচ্ছে ঘর্ষণহীন কপিকল। হ্যাঁ, তো আচ্ছা এটার নাম দিলাম আমি হচ্ছে M1, এটার নাম দিলাম হচ্ছে আমি M2। তো দেখো এটার ওজন কাজ করতেছে কোন দিকে, এটার ওজন কাজ করতেছে অবশ্যই নিচের দিকে। তো এটাকে M1 জি, এই ঘর্ষণ কিন্তু নাই। হ্যাঁ, আর এটা হচ্ছে M2 জি। মনে রাখবা যে প্রত্যেকটা ঝুলন্ত বস্তু তার টান বল অনুভব করে হচ্ছে ঝুলন বিন্দুর দিকে, তার মানে এই বস্তুর টান বল কাজ করবে যেদিকে, এবং এটারও কাজ করবে সেম দিকে। তাহলে এটার নাম যদি আমি এখন বলি T1, এটাকে আমি বলবো T2। তবে আমি বলে রাখি যে T1 T2 হচ্ছে দুজন পরস্পর সমান। যেহেতু সমান সেহেতু তোমার আর 1 2 লেখার দরকার নেই, তুমি সরাসরি এখানে TT বলবা যে দুজনের টান বলে কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে। হ্যাঁ, এখন আসো এই পুলির ম্যাথ থেকে তোমার থেকে কি জানতে চাইবে, তোমার থেকে জানতে চাইবে প্রযুক্ত ত্বরণ, তোমার থেকে জানতে চাইবে প্রযুক্ত ত্বরণ, তোমার থেকে জানতে পারে যে হচ্ছে কতটুকু বেগ অর্জন করলো, কতটুকু ত্বরণ অর্জন করলো। হ্যাঁ ঠিক আছে, সরি কতটুকু বেগ অর্জন করেছে, এরকম টাইপের কোশ্চেন করতে পারে। তো আগে এটা বুঝে নি। আচ্ছা, তাহলে এখন এই বস্তুটা নিচের দিকে ঝুলতেছে, এখন তুমি দেখো এই বস্তুটার ওজন মানে ভরটা কম, এটার ভরটা বেশি, তার মানে এটা উপরের দিকে উঠতেছে। তাহলে এটা যদি উপরের দিকে উঠতেছে তাহলে এর ওজনটা হচ্ছে উপরের দিকে, ত্বরণটা হচ্ছে উপরের দিকে।
আর এটা যত নিচের দিকে নামতেছে তাহলে এই ত্বরণটা হচ্ছে ভাই কোন দিকে, এর ত্বরণটা হচ্ছে নিচের দিকে, কথা বুঝো, এর ত্বরণটা নিচের দিকে, ত্বরণটা উপরের দিকে। তো তুমি এখান থেকে কি বের করতে চাও, তুমি এখান থেকে ত্বরণটা বের করতে চাও, তো আমি এখন তোমাকে সরাসরি সূত্র বলে দিলে তোমার মাথায় হয়তো মনে থাকবে, কিন্তু আমি একটু ছোট্ট করে একবার দেখাই দিই। দেখো ওই কনসেপ্ট, সেম কনসেপ্ট, সামেশন এফ মানে এম এ। তাহলে আমরা এখানে একটা কাজ করবো যে ফর এম ওয়ান বলবো, হ্যাঁ এগুলো আমি একেবারে একাডেমিক থেকে 9-10 থেকে পর্যন্ত স্টুডেন্টের বুঝে আসি। এখন দেখো তুমি দেখো খেয়াল করো, এই যে এই সাইডটা দেখো ফর এম ওয়ান, দেখো টি এটা একটা বল, ঠিক আছে, এবং এম ওয়ান জি এটা কিন্তু একটা বল, তাহলে সামেশন এফ মানে এম এ আমরা কিন্তু এটাকে ব্যবহার করবো, হ্যাঁ সামেশন এফ মানে এম এ। বলো দুটার মধ্যে কি বলো, আমি তোমাকে কি শিখাইছি, ত্বরণ যেদিকে কাজ করবে সেটা বলো, তাহলে টি মাইনাস এখানে তুমি বলবো হচ্ছে এম ওয়ান জি ইজিক্যাল টু, অবশ্যই ত্বরণ তো আছে না, তাহলে এম ওয়ান এ। ওকে এটা গেল। তাহলে এবার যদি আমরা এম টুর জন্য চিন্তা করে দেখো, এম টু আর টি এর মধ্যে কি বড়, দেখতে পাচ্ছ এম টু জি বড়, কারণ নিচের দিকে ত্বরণ কাজ করছে, দ্যাটস ওয়াই আমি এখানে বলতে পারি যে এম টু জি মাইনাস টি ইজিক্যাল টু এম টু এ। অবশ্যই বুঝে গেছে। আচ্ছা তাহলে এখন দেখো কি কি হয়, তাহলে এইটি আর এইটিটা কেটে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে এম টু জি মাইনাস এম ওয়ান জি। এগুলো তোমার বোঝা উচিত, না বুঝলে আসলে কানের উপর দেওয়া উচিত, তাছাড়া আর কোনো থেরাপি এখন আপাতত আমার জানা নাই। তাহলে এখন এখান থেকে জি কমন নাও, তাহলে এম টু মাইনাস হচ্ছে এম ওয়ান, কথা বুঝছো, এখানে এ কমন নাও, তাহলে এখানে এম ওয়ান প্লাস হচ্ছে এম টু। আরে ভাই তুমি পেয়ে গেছো, এই এখান থেকে তোমাকে এটা বের করা লাগবে। এখন এটা যদি এখন বের করতে যাও তাহলে জি এম টু মাইনাস হচ্ছে এম ওয়ান আর নিচে হচ্ছে এম ওয়ান প্লাস হচ্ছে এম টু। এই কথা বুঝছো, এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে কাহিনী, এটাই হচ্ছে প্রযুক্তি ত্বরণ। এখন আমি বলি পুলির ম্যাথ বা ঘর্ষণহীন কপিকল তুমি যেটা বলো না কারণ, এটা বের করার জন্য তোমার ত্বরণ বের করতে চাইবে, এবং ত্বরণের সূত্র হচ্ছে মনে রাখবা উপরে 9.8 গুণ হবে, 9.8 গুণ হবে, বড় মাইনাস ছোট হবে, এবং এই বড় আর ছোট কি হবে, দুটা জাস্ট যোগ ফল হবে। তো এই দুটা যোগ করলেই তুমি পেয়ে যাচ্ছ তোমার কাঙ্ক্ষিত সেই পুলির বা তুমি ঘর্ষণহীন কপিকল তুমি যেটা বলো না কেন তার হচ্ছে জাস্ট ত্বরণটা। এখন দেখো আমি কি বললাম, দুজনের ঘর্ষণ বলের মানে দুজনের টান বলটা সমান। তো চলো আমরা একটা ছোট্ট ম্যাথ দেখি, ম্যাথ দেখলে মোটামুটি আমরা একেবারে ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আমি এখন অঙ্ক যদি দিতাম, এটা বললাম যে 5 কেজি আর এটা বললাম হচ্ছে 8 কেজি, 5 কেজি আর 8 কেজি। এখন তোমাকে যদি প্রযুক্ত ত্বরণ বের করতে বলতাম তাহলে তুমি কি করতে, এ মানে জি এখানে বলতে হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান, ঠিক আছে, আর এখানে কি বলতাম, এখানে বলতে হচ্ছে এম ওয়ান প্লাস হচ্ছে এম টু বা এম টু প্লাস এম ওয়ান, তোমার ইচ্ছা। তাহলে জি এর মান তো তুমি জানো রে ভাই 9.8, এম টু এর মান এখানে কত ধরেছে 8 মাইনাস 5, এবার ওই দুটো আমার নিচে যোগ 8 5 13, হ্যাঁ তাহলে 9.8 গুণ হচ্ছে 8 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে 3, ওকে, আর নিচে থাকে হচ্ছে 13, তাহলে 9.8 গুণ 3। তো খেয়াল করো যেখানে 9.83, দেখো 9.8 যদি আমরা 2 করি গুণ তাহলে 19.6 হয়। এখন 19.6-এর সাথে আবার আমি কী করবো 9.8 যোগ দেবো, দেখো সহজ কথায় 19.6-এর সাথে আমি কী করবো 9.8 যোগ দেবো, তাহলে এটা দেখো এখানে বোঝা যাচ্ছে এটা হবে তোমার হচ্ছে 6 আর 8 হচ্ছে 14, 14 4, বুঝো। তো এখানে এখানে পয়েন্ট থাকবে, সো 19 আর 9, 19 আর 10 হচ্ছে যে তোমার হাতে থাকছে 1, তাহলে 19 আর হচ্ছে যে 10 29, তাহলে 29.4। তাহলে আমি বুঝে গেলাম যে উপরে থাকতেছে, দেখো হাতে ক্যালকুলেশন করতেছি 29.4। আচ্ছা নিচে হচ্ছে 13, তাহলে উপরে যদি থাকে তোমার হচ্ছে যে তোমার ধরতে পারি এটা 30 আর এটা হচ্ছে মনে করো 13, তাহলে 30/13, তাহলে এখানে যদি আমার অ্যান্সার হতো 10 থাকতো তাহলে কিন্তু 3 হইতো। তো যেহেতু এখানে 13 আসতে তার মানে একটু কমে যাবে, তার মানে 2 পয়েন্ট সামথিং কিছু একটা, 2.2 সামথিং এরকম কিছু একটা হবে। সো অ্যান্সারটা হবে 2.26 এর মতো, ওকে। সো 26 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তোমার ত্বরণ। এখন এই যে তুমি ত্বরণ পেয়ে গেছো, এখন এই ত্বরণটা দিয়ে তুমি কিন্তু এখন তোমাকে আরেকটা কোশ্চেন করতে পারতো যে টান বলটা কত। সো তোমাকে টান বল বের করতে বলে তুমি 2 পার্ট দিয়ে বের করলে একই অ্যান্সার আসবে, বুঝছো, একই অ্যান্সার আসবে। ধরো তুমি চিন্তা করলে যে ভাই আমি এই সাইড দিয়ে করবো, হ্যাঁ করো, তাহলে এই সাইড দিয়ে করলে দেখো কে বড়, টি বড় না এম ওয়ান জি বড়, হ্যাঁ টি বড়, তাহলে এখন তুমি চিন্তা করতে যে টি মাইনাস এম ওয়ান জি ইজিক্যাল টু এম ওয়ান এ, বুঝছো, তাহলে টি ইজিক্যাল টু এম ওয়ান এ আর এটাকে বলতে হচ্ছে এম ওয়ান জি। তাহলে এখানে কমন নাও, এখানে কমন নিলে এম ওয়ান এ প্লাস জি বলতা। তো তুমি তো দেখো এম ওয়ানের মান জানো, এম ওয়ানের মান হচ্ছে 5, এর মান হচ্ছে গিয়ে তোমার 2.26, যেটাকে আমরা 2 ধরতে পারি, আর জি এর মান হচ্ছে 9.8। আচ্ছা তো দেখো 9.8-এর সাথে যদি 2.26 করি 9.8 মানে 10-এর কাছাকাছি, আর হচ্ছে 10 আর 2 মানে 12, এটা আমরা একদম 12 ধরে নিতে পারি, বুঝছো, একদম 12 ধরে নিতে পারি। তাহলে 12 ধরলে হচ্ছে এখানে 5 বারাং 60, তার মানে যেহেতু আমার এখানে সিম্পল 12 পয়েন্ট সামথিং হচ্ছে একটা হতো, তাহলে 6 পয়েন্ট সামথিং হয় 2 বা 3 এরকমই হতো, এর তো বেশি কিছু হতো না, হয়তো মানে আমরা 60 দরকার। আচ্ছা তাহলে দেখো আমরা 60 পাইছি। এখন সেম জিনিসটা যদি এখন আমি ওইটা দিয়ে করতাম, যে ওইটা দিয়ে, তাহলে ওইটা দিয়ে চিন্তা করলে এরকম হইতো এম টু জি মাইনাস টি ইজিক্যাল টু এম টু এ, কথা বুঝো। এখন তোমাকে আমি প্রশ্ন করলাম যে তুমি এখান থেকে এটা বের করো, তাহলে এম টু জি মাইনাস এম টু এ ইজিক্যাল টু টি, রাইট।
আচ্ছা, তাহলে এখন তুমি টি এখানে নিতে হবে এবং এখানে কমন নিতে হচ্ছে কত, M2 কে। তাহলে জি মাইনাস এ, আর এখানে হচ্ছে M2 থাকতো, তাহলে জি এর মান 9.8, এর মান হচ্ছে 2.26। ওকে, আর M2-র মানটা ছিল কত, M2-র মানটা ছিল মানে 8। তো 9.8 থেকে যদি 2.26 আমরা বাদ দিই, তাহলে 9.8 হচ্ছে 7 পয়েন্ট, ওই মোটামুটি 7.5-এর মতো। হ্যাঁ, তুমি 7.5-এর মতো ধরে নাও, তাহলে 7.5 আর এখানে 8, তাহলে 7 8 56। আর এখানে তোমার হচ্ছে যে মানে যদি আমি আবার 8-এর সাথে যদি 0.5 করে গুণ দিই তাহলে কিন্তু 4, তাহলে কি 56 4 60, ইয়েস 60 চলে আসতেছে। তার মানে ঘটনা একদম ঠিক আছে। তো 60 পয়েন্ট সামথিং, এগুলো তো আমি আর ধরতেছি না, তুমি এটা পাইছো কিনা দেখো। তো এটাও 60 পাইছো, এটাও 60 পাইছো, তার মানে অ্যান্সার একদম ঠিকঠাক আছে। তার মানে এখানে এক্ষেত্রে যদি তোমাকে কোনো অঙ্ক দেওয়া হয়, তুমি কিন্তু একদমই ঘাবড়াবা না, যে বুঝে যাবা যে আসলে দুজনের টান বলের মানটাই আসলে সমান। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এখন যদি আমি তোমাকে আবার এই অঙ্কটা দিয়ে আবার এই কথা বলতাম, ধরো ইমাজিন আমি তোমাকে এটা বলছি, আমি তোমাকে বলছি মনে করো যে যে 2 সেকেন্ড পর, ধরো আমি তোমাকে বললাম যে 2 সেকেন্ড পর বেগ কত, এখান থেকে এরকম কোশ্চেন করে দিতে পারে। সো 2 সেকেন্ড পর বেগ কত মানে তুমি বুঝতে পারো যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এটাই তো না। ইউ এর মান 0, এর মান 2.26, টি এর মান 2, তাহলে বোঝা যাচ্ছে যে 2 2 4, 4 পয়েন্ট তোমার হচ্ছে যে 52, ইয়েস 4.52 হবে, 4.52 মিটার পার সেকেন্ড। এর হাতে ক্যালকুলেশন করা যায়, 2.26 বুঝতে পারছো, দুগুণ 4.52। তো এইভাবে কোশ্চেনগুলো আসলে কিন্তু সহজেই তোমার অ্যান্সার করা উচিত। তো এটা ছিল হচ্ছে পুলির, বুঝছো। তো আশা করতেছি তোমরা যেগুলো পড়ালাম বুঝতে পারছো। তো আমি লেকচার 1টা এখন পর্যন্ত এখানেই করতেছি, আমি আবার পরের ভিডিওতে ওই জিনিসগুলো যেগুলো বাকি থাকলো সে কনসেপ্টগুলো আপলোড করবো। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।